নমস্কার, ডিকোড বাংলাদেশের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অর্ক। আপনারা জানেন বাংলাদেশের আজকাল পরশু বাংলাদেশের চলমান যে ঘটনাবলী তা বিশ্লেষণের অনুষ্ঠান ডিকোড বাংলাদেশ। এই অনুষ্ঠানে আমি থাকি, সঙ্গে থাকেন আমার বন্ধু অর্ক ভাদুরী, আমার সহকর্মী। আমরা দুজন বাংলাদেশ নিয়ে ধারাবাহিকভাবে এই আলোচনা চালাচ্ছি এবং আমাদের আলোচনায় শেষ কয়েকটা আলোচনায় বারবার উঠে এলো আওয়ামী লীগের কি পুনর্বাসন সম্ভব, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, উঠে এলো বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসের কাজের রিপোর্ট। আমাদের মনে হয়েছে একই সঙ্গে এই বিষয়টা নিয়েও কথাবার্তা বলাটা জরুরি যে বাংলাদেশ আগামী দিনে কোন দিকে যেতে চলেছে। বাংলাদেশ স্বৈরাচারের কবলে ছিল, স্বৈরাচারের হাতে ছিল, সেই স্বৈরাচার থেকে কি বাংলাদেশ নৈরাজ্যের পথে যাবে, নাকি বাংলাদেশে একটা গণতন্ত্রের একটা বাস্তুতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সত্যি নতুনত্বের যে অঙ্গীকারগুলি সেই অঙ্গীকারগুলি রাখতে পারবে। এই নিয়ে আমি আলোচনা করব আমার বন্ধু সহকর্মী অর্ক ভাদুরীর সঙ্গে। অর্ক, কি মনে হয় বাংলাদেশ কোন দিকে যেতে চলেছে? আমরা এই কথাবার্তা বলার সময় মাথায় রাখবো গত 6 মাসে নতুন সরকারের পারফরমেন্স, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সবটা মাথায় রেখে কি মনে হয় আগামী 6 মাস বাংলাদেশ কোন দিকে যাবে? ধরো, প্রথমেই যেটা বলা যায় যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার যারা, তাদের মধ্যে একটা তো বলার অপেক্ষা রাখে না বিএনপি, এবং জামাতে ইসলামী আরেকটি খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, এবং তার সঙ্গে যে তৃতীয় খুব গুরুত্বপূর্ণ শক্তি সেটা হচ্ছে অভ্যুত্থানের শক্তি কার্যত, অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মোটামুটিভাবে যেটা বোঝা যাচ্ছে যে খুব দ্রুত তারা নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাবেন, এবং নতুন রাজনৈতিক দল গঠনের আগেই তারা একটা নতুন ছাত্র সংগঠন তৈরি করবেন, এইরকমটাও জানা যাচ্ছে। তারা যেটা বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু একটা অদলীয় ছাত্র মঞ্চ, এটা তাদের ছাত্র সংগঠন নয়, এর মধ্যে থাকা অনেককে নিয়ে তারা একটা নতুন ছাত্র সংগঠন তারা গঠন করবেন, এরকম তারা বলেছেন, এবং তার কয়েকদিনের মধ্যেই তারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাবেন। আমরা যেটা জানতে পারছি এই সপ্তাহের মধ্যেই যেটা একদম স্পষ্ট হয়ে যাবে, এই নতুন রাজনৈতিক দলে নেতৃত্ব দানকারী শক্তি কারা হবেন। আমরা যা শুনতে পাচ্ছি, একদিকে নাহিদ ইসলাম কনভেনার হবেন, এবং সদস্য সচিব বা সবচাইতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক যে দায়িত্ব সেটা সেই দায়িত্বে কে আসবেন, এই নিয়ে আমরা যা বুঝতে পারছি যে জাতীয় নাগরিক কমিটির মধ্যে কিন্তু একটা টানাপোড়েন চলছে। এই টানাপোড়েন অনেক কিছু শোনা যাচ্ছে আখতার হোসেনের নাম, যিনি খুব খুব গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং সত্যি কথা বলতে এই গণ অভ্যুত্থানের যে চরিত্রদের কথা আমরা জানি, যেমন মাহফুজ আলম, যেমন নাহিদ ইসলাম, যেমন আসিফ ভুঁইয়া, এদের প্রত্যেকে রাজনৈতিক মেন্টর হিসেবে আমরা কিন্তু আখতারকে দেখেছি। গত বেশ কয়েক বছর তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে। এবারে শোনা যাচ্ছে যে একটি অংশ তারা নাকি আখতারকে মাইনাস করতে চায়। আমরা এই বিস্তারিত আলোচনার মধ্যে যাব না, কিন্তু এটা স্পষ্ট যে জাতীয় নাগরিক কমিটি যেটা তৈরি হয়েছে তার মধ্যে একটা তীব্র পাওয়ার স্ট্রাগল চলছে, তার মধ্যে একটা টানাপোড়েন চলছে। অনেকে বলছেন যে এই টানাপোড়েনের একদিকে আছেন ডানপন্থীরা, একদিকে আছেন বামপন্থীরা, আরেকদিকে আছেন মধ্যপন্থীরা। তো এখন গত 2-3 দিনে শোনা যাচ্ছে যে বামপন্থী এবং মধ্যপন্থীদের বোধহয় একটা তারা কাছাকাছি আসছেন, এবং ডানপন্থীর আরেকটা দিকে চলে যাচ্ছেন। আরেকটা প্রশ্ন নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে, যারা সাবেক শিবির, অর্থাৎ যারা ইসলামী ছাত্র শিবিরের মানুষজন, যারা এই অভ্যুত্থানে ভূমিকা নিয়েছিলেন, শোনা যাচ্ছে যে জাতীয় নাগরিক কমিটির মধ্যপন্থী এবং সেন্টার লেফট যে অংশ, তারা এই প্রাক্তন সাবেক শিবির যারা, অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাদেরকে কর্নার করবার চেষ্টা করছেন, এটা একটা অভিযোগ। আবার এই সাবেক শিবিরের বিরুদ্ধে অভিযোগ উঠছে ব্যাপকভাবে যে তারা আসলে জাতীয় নাগরিক কমিটিটা নাকি দখল করতে চাইছেন, যেটা তারা পারছেন না। কাজে এই নানান রকম টানাপোড়েনের মধ্যে দিয়ে একটা নতুন রাজনৈতিক দল তারা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হতে যাচ্ছে। অর্ক, তাহলে এই প্রশ্নটা তো অবধারিতভাবে আমি তো বাংলাদেশের সব স্টেক হোল্ডারদের করেছি, আমরাও মনে হয় আমাদের চর্চায় অন্তত এই আলোচনায় আনতে পারি যে নাহিদ যেখানে দায়িত্ব পাবেন, হ্যাঁ, সেটাকে কি আমরা তাহলে সেই নতুন রাজনৈতিক ব্যবস্থাটাকে কিংস পার্টি বলবো? তোমার কি মত? এটা নিয়ে তো আমরা বারবার, তুমি নাহিদকে নিজে প্রশ্ন করেছো, আমার মনে হয় দেখো
বাংলাদেশে কিন্তু কিংস পার্টি অনেক বাংলাদেশ দেখেছে। যেমন ধরো অনেকে রেগে যাবেন যারা বিএনপি, আমাদের বাংলাদেশি বন্ধুদের মধ্যে যারা বিএনপিকে সমর্থন করেন, বাংলাদেশের প্রথম কিংস পার্টি কিন্তু বিএনপি। জিয়াউর রহমানের যখন ক্ষমতায় থাকার সময় জাতীয় পার্টির এরশাদের, এটাও কিংস পার্টি। কাজেই বাংলাদেশে যদি ব্যাপারটা এরকম হয় যে নাহিদ, আসিফ এবং মাহফুজ এই তিনজনেই পদত্যাগ করলেন এবং তারপরে তারা একটা রাজনৈতিক দল তৈরি করলেন, তাহলে এটাকে কিংস পার্টি বলা যাবে না। না, মাহফুজ আমাকে যেটা বলেছেন খুব ইন্টারেস্টিং। মাহফুজ বলেছেন যে আমি তো এই দলে সরাসরি ভাবে যোগ দিচ্ছি না, আমি তো এই দলের বাইরে উপদেষ্টার পদেই বহাল থাকবো। তখন আমি বললাম যে তাহলে একটা কথা আমরা এর মধ্যে আনতে পারি যে এরা তো আপনার বন্ধু, এরা তো আপনার কমরেড, আপনি তো দলে যোগাযোগ সরাসরি যোগ না দিলেও আপনি তো দলের তাত্ত্বিক ঢাঁচাটা তৈরি করতে সাহায্য করবেন, তাদেরকে তো পরামর্শ নিশ্চয়ই দেবেন। তখন বলছে আপনি তো চিন্তার প্রবাহকে আটকাতে পারেন না, সেই চিন্তার প্রবাহ তো থাকবেই। তো এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, সে তো বটেই, কিন্তু দেখো এতদিন পর্যন্ত মোটামুটি অন্তত বাহ্যত অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে ওরা যেটাকে অ্যান্টি ফ্যাসিস্ট শক্তি বলছেন, তার মধ্যে একটা মোটামুটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, মোটামুটি বাহ্যত। যখনই নতুন রাজনৈতিক দল তৈরি হয়ে যাবে তারপরে কিন্তু এটা থাকবে না। মুক্তিযুদ্ধের সময় তাই হয়েছিল, আসলে মানে সব জায়গাতেই তাই হয়। মুক্তিযুদ্ধ যখন হয়েছিল তখন আওয়ামী লীগ সেই মুক্তিযুদ্ধে খুব গুরুত্বপূর্ণ শক্তি ছিল, নেতৃত্বদানকারী শক্তি। কমিউনিস্ট পার্টি খুব গুরুত্বপূর্ণ শক্তি ছিল, চীনপন্থী কমিউনিস্টরা ছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধ যত এগোতে লাগলো তত আমরা দেখলাম যে এই শক্তিগুলো নিজেদের মধ্যে লড়াই, সংঘাত, সংঘর্ষ কিন্তু বেড়েই চলল। বহু জায়গায় আওয়ামী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে চীনপন্থী কমিউনিস্ট মুক্তিযোদ্ধাদের ওপর আক্রমণ করা, এমনকি হত্যা করবার অভিযোগ রয়েছে। আবার উল্টোটাও কোনো কোনো ক্ষেত্রে রয়েছে। মুক্তিযুদ্ধের পরে তো একদম সরাসরি সংঘাত শুরু হয়ে গেল, তাই না? মানে সিরাজ শিকদারের সঙ্গে রক্ষী বাহিনীর সঙ্গে জাসদ, একদম মানে সরাসরি রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে বাংলাদেশ গেল। তো এবারে জুলাই অভ্যুত্থানের পরেও কিন্তু 6 মাস কেটে গিয়েছে, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। কাজেই অভ্যুত্থানের অংশ নেওয়া শক্তিগুলো বিএনপি, জামাতে ইসলামী, বামপন্থীরা এবং অবশ্যই এই যে যারা এই জাতীয় নাগরিক কমিটির মধ্যে রয়েছেন তাদের মধ্যে সংঘাত রয়েছে। এই সংঘাত যখন চলছে এবং আগামীতেও চলবে, তখন মাহফুজ প্রথমত এরকম ইন্টারেস্টিং যে এই যে গণতান্ত্রিক ছাত্র শক্তি, যে ছাত্র সংগঠন অভ্যুত্থানের নেতৃত্ব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, মাহফুজ কিন্তু খাতায় কলমে তাদের সদস্য ছিলেন না। ঠিক, মাহফুজ কিছু পাঠচক্র চালাতেন, তার কিছু সিনে ক্লাব ছিল, এই ধরনের, কিন্তু তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, এটা অস্বীকারের কোনো উপায় নেই। একটা ছয় আলাপ বলে হ্যাঁ, আরো বেশ কিছু এরকম তিনি চালাতেন। তো কাজেই মাহফুজ এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লোক হচ্ছেন মাহফুজ, এটা মাহফুজের বেশ কিছু লেখার মধ্যেও আমরা কিন্তু এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপারটা আমরা দেখেছি। কাজে মাহফুজ যদি সরকারে থাকেন এবং আরেকটা রাজনৈতিক দল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে গড়ে ওঠে, যেটা উঠবে, তখন কিন্তু বিএনপির যারা আছেন বা জামাতে ইসলামীর যারা আছেন, বামপন্থী যারা আছেন, অর্থাৎ যারা এই রাজনৈতিক দলের সঙ্গে সহমত নন, তারা কিন্তু এই কথাটা বলবেন যেটা আসলে কিংস পার্টি। এই কিংস পার্টির অভিযোগ কিন্তু মাথায় নিয়ে নতুন রাজনৈতিক দলকে চলতেই হবে। আরেকটা পয়েন্ট এখান থেকে উঠে আসে অর্ক, 6 মাস কেটে গিয়েছে, বাংলাদেশের অস্থিরতা যে নেই তা তো বলা যায় না, বাংলাদেশ এখনো অস্থির, ভলাটাইল একটা জায়গায় রয়েছে। এখন নতুন বাংলাদেশ স্বাভাবিকভাবে নির্বাচন চায়, নির্বাচনের মধ্যে দিয়ে বৈধ একটা সরকার চায়। এখানে প্রশ্ন যেটা উঠছে যে দুটো শক্তিকে দেখা যাচ্ছে তাদের কজটা আলাদা, কিন্তু তারা আসলে নির্বাচনকে পিছিয়ে দিতে চাইছে। এক জামাত, খুব স্পষ্টভাবে বোঝা যায় নির্বাচন যত দেরি হবে মাঠ তৈরি করতে জামাতের তত সুবিধে হবে। আরেকটা শক্তি যারা নির্বাচন মানে এরকম একটা অভিযোগ যে যারা নির্বাচনটা দেরি হলে যাদের সুবিধে, সেটা হলো ছাত্রদের নতুন দল, কারণ তাদের দলটা গড়তে সময় লাগবে। ফলে লোকে জামাতের ইন্টারেস্ট আর মানুষ যেভাবে দেখে এবং ছাত্রদের ইন্টারেস্টকে মিলিয়ে দেখতে একটা, যে ওরা দুজন একটা বর্গে পড়ছে, ওরাই নির্বাচনটা চায় না, আসলে নির্বাচনটা বিএনপি চায়। তো এটাও তো মানে আগামী কয়েক মাস বাংলাদেশের যারা স্টেক হোল্ডার তাদেরকে ফেস করতে হবে এবং জনতাকেও একটা এই
কন্ট্রাস্টের মধ্যে, কনফ্লিক্টের মধ্যে দিয়ে যেতে হবে বলে আমার মনে হয়। গত 6 মাস ধরে বাংলাদেশের যে নৈরাজ্য রয়েছে, এটার থেকে একটা জিনিস খুব স্পষ্ট কিন্তু, যে পলিটিক্যাল সরকার ছাড়াই নৈরাজ্য বন্ধ হবে না, রাজনৈতিক সরকার চাই। এটা একদম একদম পুরো স্বাভাবিক কথা। এমন একটা সরকার চাই। বাংলাদেশের গণতন্ত্র কিন্তু পরিণত গণতন্ত্র নয়, এটা তুমিও জানো, আমিও জানি। আমাদের দেশ ভারতে অনেক সমস্যা রয়েছে, কিন্তু ঐতিহাসিকভাবে আমাদের গণতন্ত্রটি পরিণত গণতন্ত্র, যেটা বাংলাদেশে নয়, যেটা পাকিস্তানে নয়। কাজেই বাংলাদেশের যদি তোমার পলিটিক্যাল সরকার না আসে, যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত নৈরাজ্য চলতেই থাকবে। বাংলাদেশের মানুষ কিন্তু আসলে যতই মাহফুজরা বলুন যে এই অভ্যুত্থান শুধুমাত্র ভোটের অধিকারের জন্য হয়নি, অবশ্যই হয়নি। এই অভ্যুত্থান তো অনেক কিছুর জন্য হয়েছে। এই অভ্যুত্থান ভোটের অধিকার চেয়েছে, এই অভ্যুত্থান গণতন্ত্র চেয়েছে, একই সঙ্গে এই অভ্যুত্থান তো আসলে খেয়ে পড়ে বাঁচবার অধিকারও চেয়েছে অর্ঘ। এই সবগুলোই কিন্তু এই অভ্যুত্থান চেয়েছে, তাই না? এই 6 মাসে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আগের এপিসোডেই কথা বলছিলাম, তারা ভ্যাট বসিয়েছে, জিনিসপত্রের দাম কমাতে পারেনি, নৈরাজ্য বন্ধ করতে পারেনি, মপতন্ত্র তারা বন্ধ করতে পারেনি। কাজেই খুব স্বাভাবিক যে তাহলে মানুষ ডেফিনেটলি নির্বাচন চাইবে। নির্বাচন বাংলাদেশের মানুষের অধিকার। এবারে আমার মনে হয় যেটা ছাত্রদেরও কিন্তু ধীরে ধীরে এটা বোঝা উচিত যে তাদেরকেও আসলে নির্বাচনের মধ্যেই যেতে হবে, এবং তারা হয়তো খুব বেশি আসন পাবেন না, হতেই পারে, কিন্তু এটা প্রেসার গ্রুপও তো, মানে একদলীয় ব্যবস্থা যাতে কায়েম না হয়, তারা অপেক্ষা করুন, তারা ম্যান্ডেটের জন্য অপেক্ষা করুন। আরো একটা কথা, যেটা এই নির্বাচন কিন্তু হবে, এবং আমার যা মনে হয় যে একটা তারিখ শোনা যাচ্ছে 6 ডিসেম্বর একটা তারিখ শোনা যাচ্ছে, এবং ধীরে ধীরে নির্বাচন হবে। এবং নির্বাচন যদি না হয়, মানে বিএনপি যদি মনে করে যে নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, এখনো পর্যন্ত বিএনপি যে সংযম দেখাচ্ছে, আমরা আলোচনা করছিলাম, আমরা আগের এপিসোডে কথা বলছিলাম, এখনো পর্যন্ত বিএনপি যে সংযম দেখাচ্ছে, তারপর কিন্তু তারা আর সেটা দেখাবে না। জুলাই আগস্ট মাস পর্যন্ত হয়তো তারা দেখবে, তারপর বিএনপি রাস্তায় নামবে। নির্বাচনের বিএনপি যদি লক্ষ লক্ষ কর্মী সমর্থক নিয়ে রাস্তায় নামে, তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেই রোষ সামলানো কিন্তু কঠিন হয়ে যায়। আমরা অতীতে দেখেছিলাম, আমরা আগেও আলোচনা করছিলাম যে বিএনপি সমাবেশে আওয়ামী লীগ নাস্তানাবুদ হয়ে গিয়েছিল, এই সরকার তো সেই তুলনায় দুর্বল সরকার। আরেকটা কথা আমি বলবো, যে ইলেকশন হোক না, অসুবিধা কি? ছাত্ররাও দেখুন, একটা বিরাট অংশের মানুষ ভোট দেবেন যাদের বয়স ধরো 40-এর নিচে বা 35-এর নিচে, যারা কখনো ঠিকভাবে ভোটই দিতে পারেননি, 1.5 দশক ধরে ভোট হয়নি, প্রচুর নতুন ভোটার এসেছে। আর আমার একটা কথা মনে হয়, তারা অনেকেই কিন্তু ছাত্রদেরকে সমর্থন করতে পারে। সেটা হচ্ছে এই যে সারা পৃথিবীতে আধিপত্যবাদী মিডিয়া যে একটা ন্যারেটিভ চালাচ্ছে যে নতুন বাংলাদেশ, যেটা আমি আগেও বলছিলাম যে এরা ভোট চায় না, এরা অস্থিরতা জিয়ে রাখতে চায়, জামাতকে এরা মান্যতা দিচ্ছে। আমার মনে হয় এই ন্যারেটিভটা কাটার জন্যেও, এই ন্যারেটিভটাকে প্রতিহত করার জন্য খুব তাড়াতাড়ি নির্বাচনের পথে যাওয়াটাই বোধহয় এদের ভবিষ্যতের জন্য, এদের ক্রেডিবিলিটিটা যাতে তারা না হারায় সেজন্য জরুরি। এবং এটাও তো কথা যে নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ। শেখ হাসিনা সেই নির্বাচনী ব্যবস্থাটাকেই পুরো মানে একটা বিচ্ছিন্ন, একটা প্রতারণামূলক ব্যবস্থায় পরিণত করে গিয়েছেন। কাজেই সেই ব্যবস্থার সংস্কার করে এই মুহূর্তে হয়তো বিএনপি অবশ্যই একটা বড় মার্জিনে জয়লাভ করবে বলেই আমাদের অ্যাসেসমেন্ট। সেটা তো বটেই, কিন্তু সেটা ধরো অন্যরকম হতে পারে। মানে ধরো আমি বলছি যে এই যে 35 বা 40-এর নিচে যে ভোটার, তারা হয়তো অনেকেই ছাত্রদের রাজনৈতিক দলকে সমর্থন করলেন, যেটাই হোক সেটাকে গ্রহণ করা উচিত, নির্বাচন গ্রহণ করে, এবং ভবিষ্যতে রাজনীতিতে এই নতুন এবারে কয়েকটা জিনিস আসছে। ছাত্রদের দল তারা চাইছে যে ছাত্ররা চাইছেন যে আগে ছাত্র সংসদ নির্বাচন হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা অবজারভার হিসেবে এই নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু যেভাবেই হোক, যদি আপনি চান যে প্রথমে ছাত্র সংসদ নির্বাচন, তারপর স্থানীয় সরকার নির্বাচন, তারপর সংসদ নির্বাচন, তাই হোক। যদি মনে করেন যে সংসদ নির্বাচনটা আরেকটু আগে হবে, গণপরিষদ নির্বাচনের কথা বলছেন, কিন্তু আমরা যেটা বলতে পারি, আমরা যেটা বলতে চাই, এমন একটা সরকার গঠন করা প্রয়োজন যেই সরকারের পেছনে স্পষ্ট ম্যান্ডেট আছে। গণ অভ্যুত্থানের সরকারের পেছনেও ম্যান্ডেট আছে, গণ অভ্যুত্থান নিজেই একটা ম্যান্ডেট, কিন্তু আধুনিক ব্যবস্থায়, মানে আমি যদি গণতান্ত্রিক রাষ্ট্র বলি, তার একটা ভিত্তি নির্বাচন, এবং নির্বাচন হতে হবে, এটা অস্বীকার করা যাবে না। কাজেই
নতুন বাংলাদেশের মানুষ কি চান, নতুন বাংলাদেশের বিভিন্ন প্রজন্মের মানুষ কি চান, এইটা বুঝতে গেলে নির্বাচন ছাড়া গতি নেই। এবং সেই নির্বাচন কেমন হবে, কদিনের মধ্যে হবে, এইগুলো জানার জন্য আগামী 2-1 মাস আমাদের নিবিড় নজর রাখতে হবে বাংলাদেশে। আমরা একটা সাম আপ করি। এক, যদি মানে বাংলাদেশের ভবিষ্যৎ কি, এই আলোচনায় আমরা যা পেলাম, এক, এই মাসটা বাংলাদেশের জন্য খুব ক্রুশিয়াল। তার কারণ এই মাসে ছাত্ররা নতুন পার্টির ঘোষণা দেবে, সেটা সেই পার্টি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কতটা প্রতিফলন করতে পারে সেদিকে মানুষ আগামী দিনে তাকিয়ে থাকবে। এক, দুই, নির্বাচন নিয়ে যে গড়িমসি, সেই গড়িমসি কাটিয়ে বাংলাদেশকে অবাধ সুষ্ঠু নির্বাচনের জায়গায় নিয়ে যেতে হবে। কেননা একটা বৈধ সরকারের দিকে বাংলাদেশ তাকিয়ে রয়েছে, যা নির্বাচনের ফলাফল যাই হোক সেটা মেনে নিতে হবে। এবং তুমি যে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট তুলে ধরলে যে তরুণ প্রজন্ম এবার ভোট দেবে, কাজে তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখগুলিকে কতটা জায়গা দেয় সেটাও একটা চ্যালেঞ্জ। যে ভোটটা হয়নি, আমি তো বলবো আওয়ামী লীগের বিরুদ্ধেও নির্বাচন একটা বন্দোবস্ত, যে ভোটটা হয়নি সে ভোটটাকে ফিরিয়ে আনাও বাংলাদেশের রাজনীতিকে পরিচ্ছন্নতার পথে, স্বচ্ছতার পথে নিয়ে যাওয়ার একটা পথ। ফলে আগামী 6 মাস বাংলাদেশ বা আগামী দিনগুলিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি হবে তা আপাতত নির্ভর করছে ইউনূস সরকারের, প্রফেসর ইউনূসের সরকারের সামর্থ্যের উপর, তাদের সাংগঠনিক দক্ষতার উপর, তাদের এক্সিকিউশন পাওয়ারের উপর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্টেক হোল্ডার তাদের সদিচ্ছার উপর, এবং 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 সর্বোপরি কত তাড়াতাড়ি নির্বাচনটা অনুষ্ঠিত করা যায় তার দিকে তাকিয়ে থাকতে হবে। এবং আমরা এটাও দেখব যে মানে বিএনপিকে আলাদা করে পথে নেমে নির্বাচনটা আদায় করতে হয় নাকি না স্বাভাবিকভাবে বাংলাদেশ নির্বাচনের পথে যায়। আমরা পরের এপিসোডে এগুলি নিয়ে আবার আলোচনা করব। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।